হচ্ছে আমাদের আজকের টপিক হলো এরিথমিয়া, হার্ট ব্লক অ্যান্ড পেসমেকার, তাই না? তো থিমটা হচ্ছে আমাদের কার্ডিওলজি যে চ্যাপ্টার, কার্ডিওভাস্কুলার চ্যাপ্টারের মধ্যে আমাদের জিনিস আছে তিনটা মেইন জিনিস। এক নম্বর হচ্ছে আমাদেরকে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে পড়তে হবে হাইপারটেনশন। নাম্বার 2 পড়তে হবে হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। নাম্বার 3 হলো এরিথমিয়া। নাম্বার 4 হলো কনজেনিটাল হার্ট ডিজিজ। এই চারটা জিনিসই আমাদের পড়তে হয় এবং এই চারটা জিনিস থেকেই প্রশ্নগুলো সাধারণত আসে। হ্যাঁ, কি কি বললাম? একটা হলো হাইপারটেনশন, দ্যাট ইজ হাইপারটেনশন আলাদা ক্লাস হয়েছে বা আবারও হবে, হাইপারটেনশনের কজ, ক্লাসিফিকেশন, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, কমপ্লিকেশনস এসব। সেকেন্ড হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজের ডিটেলসটাই আমাদের লাগে। আর থার্ড হলো এরিথমিয়া। এরিথমিয়া একটু ডিফিকাল্ট চ্যাপ্টার। এরিথমিয়া বুঝতে গেলে একটু সময় বেশি লাগে। তো এখান থেকে যদিও অনেক ডিটেলস এবং একটু কঠিন, কিন্তু আমাদের এমবিবিএস লেভেলে অনেক বেশি এরিথমিয়া লাগবে না। এরিথমিয়া থেকে অল্প কয়েকটা জিনিস আমাদের লাগবে। হ্যাঁ, তো তার মধ্যে আমাদের ইসিজি, যে আমাদের পরীক্ষা শুরু হয় একটা বোর্ড ইসিজি দিয়ে, এবং ইসিজির মধ্যে এরিথমিয়ার ইসিজি গুলো প্রায়ই থাকে। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, তারপর হচ্ছে তোমার এট্রিয়াল ফিব্রিলেশন, ভিটি, এই এরিথমিয়া গুলো আমাদের কমনলি ভাইবার সময় দেয়া হয়। তো ভাইবার সময় এই এরিথমিয়া গুলো দেওয়া হয়। সো ভাইবা বোর্ডের শুরুতেই এরিথমিয়া দিয়ে শুরু হয়, এই জন্য আমাদের এরিথমিয়ার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে। হ্যাঁ, আমরা পড়ানোর সময় ডিটেলসে পড়াবো, বাট কোনটা কোনটা বেশি লাগবে আমি বলে দিব। আমরা প্রথমে হার্ট ব্লক দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, হার্ট ব্লক হচ্ছে আমরা জানি যে তিন ধরনের হার্ট ব্লক আছে। একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, একটা হলো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, একটা হলো থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক। তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে হচ্ছে তোমার হলো এসএ নোড থেকে নর্মাল রিদম তৈরি হয়, এই জন্য পি ওয়েভটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে নর্মাল থাকে। এভি নোড কন্ডাক্টস মোর স্লোলি দ্যান নর্মাল। এখানে এভি নোডে মেইন প্রবলেমটা, এভি নোডে কন্ডাকশনটা স্লো হয়, সো দ্যাট পিআর ইন্টারভ্যালটা বেড়ে যায়। নর্মালি এভি নোড কন্ডাক্ট করলে যে পিআর ইন্টারভ্যাল থাকে, এখানে পিআর ইন্টারভ্যালটা নর্মাল থেকে বেশি থাকে। নর্মাল হলো 0.2 সেকেন্ড, আর এখানে মোর দ্যান 0.2 সেকেন্ড থাকে। রেস্ট অফ কন্ডাকশন ইজ নর্মাল, এবং কিউআরএস কমপ্লেক্সটা নর্মাল থাকে। দেন হলো আমরা একটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ইসিজি দেখতেছি, পিআর ইন্টারভ্যাল মোর দ্যান 0.2 সেকেন্ড, দ্যাট ইজ হচ্ছে 5টা স্মল স্কয়ারের বেশি থাকবে। হ্যাঁ, এটা যে পিআর ইন্টারভ্যাল, ওই লাল অংশটুকু বলা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। হ্যাঁ, এগুলো তোমরা জানো। তো এরপরে আসো, এটা হচ্ছে এর আগেটা একটা স্কেচ করে দেখানো ছিল, আর এখানে একটা অরিজিনালি ইসিজি অফ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। হ্যাঁ, 0.32 সেকেন্ড। এটার সিগনিফিকেন্স কি? এখানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক দেখে আমরা অনেক বেশি ভয় পাই না। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক অনেকেরই থাকে, কিন্তু এটার কোনো সিগনিফিকেন্স নাই। এই ধরনের পেশেন্টের কোনো সিমটমসও হয় না, এবং সাধারণত কোনো ট্রিটমেন্টও আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে দিই না। বাট একটু মাথায় রাখতে হয় যে যার ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক থাকে, তার ইন ফিউচারে সেকেন্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই পেশেন্টগুলোকে আমাদের একটু ফলো আপে রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আসো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক দুই ধরনের হয়, একটা হচ্ছে মবিস টাইপ 1, যেটাকে ওয়েঙ্কিব্যাক ফেনোমেনন বলা হয়, আর একটা হচ্ছে মবিস টাইপ 2। মবিস টাইপ 2, তো আমরা প্রথমে মবিস টাইপ 1টা দেখি, দ্যাট ইজ হচ্ছে ওয়েঙ্কিব্যাক। কন্ডাকশন থ্রু এভি নট প্রোগ্রেসিভলি ডিলেড আনটিল এ ড্রপ বিট ইজ সিন। আমরা ফার্স্ট ডিগ্রি এভি ব্লকে দেখছি যে পিআর ইন্টারভ্যালটা ফিক্সড প্রত্যেকটা জায়গায়, সো দ্যাট প্রত্যেকটা পি এর সাথে একটা কিউআরএস কমপ্লেক্স থাকে। এখানে হবে পিআর ইন্টারভ্যাল ফার্স্ট কমপ্লেক্স যেমন থাকবে, তার চেয়ে পরেরটাতে বেশি, তার চেয়ে পরেরটাতে বেশি। বেশি হতে হতে একটা সময় দেখা যাচ্ছে যে একটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্স আসবে না, একটা কিউআরএস কমপ্লেক্স ড্রপ হয়ে যায়। হ্যাঁ, এটাই হলো তোমার হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লকের মবিস টাইপ 1। PR interval prolongs with each beat until a drop beat is seen. The PR interval is not constant. After each drop beat, the PR interval may be normal and the cycle starts again. Then হলো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, যেটাকে বলা হচ্ছে যে মবিস টাইপ 1 এর একটা স্কেচ দেখানো হচ্ছে, যে তোমার হচ্ছে প্রথমে পিআর ইন্টারভ্যালটা বাড়লো, পরে আরো বাড়লো, তারপরে এত বাড়লো যে একটা ড্রপ বিট হয়ে গেল। হ্যাঁ, আর এটা একটা অরিজিনাল ইসিজি,
এখানে ছোট ছোট দেখতে একটু বুঝতে যে প্রথমে পিআর ইন্টারভাল ছোট, তারপর পিআর ইন্টারভাল বড়, তারপর পিআর ইন্টারভাল এত বড় হয়ে গেছে যে মাঝখানে কিউআরএস কমপ্লেক্স নাই, সো দ্যাট দুইটা পরপর পি হয়ে গেছে। হ্যাঁ, significance, clinical significance, slight symptoms হয় ফার্স্ট সেকেন্ড ডিগ্রি মবিস টাইপ 1 এ দেখা যাচ্ছে পেশেন্টের লেথার্জি, কনফিউশন, তারপর হচ্ছে একটা ভার্টাইগো, ডিজিনেস, একটা সেন্সেশন থাকে। ট্রিটমেন্ট সাধারণত এই পেশেন্টগুলোর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মবিস টাইপ 1 এ যদি সিমটমসটা বেশি থাকে আমাদের হচ্ছে পেসমেকার দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। হ্যাঁ, এবং এটার একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হলো এই পেশেন্টগুলো অনেক সময় হচ্ছে কমপ্লিট হার্ট ব্লকে টার্ন নেয়। স্যার আমাদের কয়েকজন ওয়েটিং এ আছে। এত দেরি করে আসলে তো ওয়েটিং আর নেওয়া যাবে না, ক্লাসের মাঝখানে তো ডিস্টার্ব করা যাবে না। যাদের ক্লাস করার ইচ্ছা নাই তারা আর পরে আসার দরকার নেই, তাই না? আচ্ছা শোনো, তাহলে এখন হলো কি যেন বলতে চাচ্ছিলাম, এখন আমরা আসবো মবিস টাইপ 2 তে। মবিস টাইপ 2 হলো কন্ডাকশন থ্রু দ্য এভি নোড ইজ কনস্ট্যান্ট। কন্ডাকশন থ্রু দ্য এভি নোড ইজ কনস্ট্যান্ট থাকে, পিআর ইন্টারভাল এখানে কনস্ট্যান্ট থাকবে, অকেশনালি মোর দ্যান ওয়ান, একটা বেশি ড্রপ বিট থাকবে। দ্যাট ইজ হচ্ছে এখানে বলা হচ্ছে যে পিআর ইন্টারভালটা কনস্ট্যান্ট থাকবে, বাট হচ্ছে তোমার প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্স পি এর সাথে আসবে না। দেখা যাচ্ছে যে একটা বা দুইটা করে সাডেনলি তোমার হচ্ছে ড্রপ বিট থাকবে। সেই কতটা ড্রপ বিট থাকবে সেটার সাথে আমরা একে 2:1 হার্ট ব্লক বলি, 3:1 হার্ট ব্লক বলি। হ্যাঁ, তো এরকম একটা আমরা স্কেচ দেখি একটু। এখানে দেখা যাচ্ছে পিআর ইন্টারভালটা হচ্ছে তোমার ফিক্সড আছে, আর সাডেনলি একটা ড্রপ বিট আছে। এই দুইটা নরমাল বিটের পরে একটা ড্রপ বিট, এটাকে বলা হবে 2:1 ব্লক। তিনটা নরমাল বিটের পরে একটা ড্রপ বিট, এটাকে বলা হবে 3:1 ব্লক। হ্যাঁ, তো এই হলো মবিস টাইপ 2। এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হলো দিস ইজ মোর সিগনিফিকেন্ট ডিজিজ। যত প্রোগ্রেস করতেছে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আমরা বলছিলাম যে এটা বেশি সিগনিফিকেন্স নাই, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক বললাম যে মাইল্ড সিমটম হতে পারে, বেশি বেশি সিমটমস হলে আমরা পেসমেকার দিব, আর মাইল্ড সিমটমস হলে আমরা ফলো আপ করতে পারি। আর মবিস টাইপ 2 তে বলা হচ্ছে যে এটা সিগনিফিকেন্ট ডিজিজ, সিগনিফিকেন্ট সিমটমস নিয়ে প্রেজেন্ট করে, সো আমাদের হচ্ছে এখানে পেসমেকার সাথে লেগে যায়, এবং এটা সাধারণত থার্ড ডিগ্রি হার্ট ব্লকে প্রোগ্রেস করে, এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লক হলো নটোরিয়াস। এখানে সাধারণত যদি খুব টাইমলি ইনিশিয়েটিভ না নেওয়া হয় পেশেন্ট মে ডাই। এখন আমরা থার্ড ডিগ্রি হার্ট ব্লক সম্পর্কে একটু জানবো। এটা হচ্ছে কমপ্লিট ফেলিওর অফ দ্য এভি নোড। এভি নোড কোনো ইয়েই তোমার হচ্ছে ট্রান্সফার করবে না, এসএ নোড থেকে ভেন্ট্রিকলে কোনো তোমার হচ্ছে ইম্পালসই ট্রান্সমিট করতে পারে না। তো দেখা যাচ্ছে যে no impulse from sinus node will pass through to the ventricle. Some part if the conduction system will take over as pacemaker of the heart, even a myocardial cell 10 to 15 beat per minute এমনকি এত কমে যায় যে sometimes 10 to 15 এও নেমে যেতে পারে। ইউজুয়ালি 14 নিচে নেমে গেলেই আমরা হচ্ছে ওটা ওকে সিগনিফিকেন্ট ধরে নিই। হ্যাঁ, তো এখন হলো তোমার হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক। এটা কিন্তু তোমাদের অস্পিতে প্রায়ই আসে, এবং আমাদের হচ্ছে ভাইবা বোর্ডের যে টেবিল আছে, ভাইবা বোর্ডের টেবিলেও প্রচুর হচ্ছে ইয়ে থাকে, কি বলে হচ্ছে তোমার কমপ্লিট হার্ট ব্লকের একটা ইসিজি আছে, এটা দিয়েই ভাইবা শুরু হতে পারে। হ্যাঁ, সুতরাং কমপ্লিট হার্ট ব্লকটা আমাদের হচ্ছে খুব ভালোভাবে প্রিপারেশন থাকতে হবে। হ্যাঁ, আবারও বলতেছি যে কমপ্লিট হার্ট ব্লকটা আমাদের খুব ভালোভাবে পড়া থাকতে হবে। এটাই সবচেয়ে বেশি পরীক্ষাতে ধরা হয়, এবং এর ইসিজি তোমার ইনভেরিয়েবলি রিটেনে আসে, তারপর হচ্ছে তোমার অস্পিতে আসে। হ্যাঁ, তো এখানে পি ওয়েভ রেট নরমাল থাকে, পি ওয়েভটা নরমাল থাকে, ভেন্ট্রিকুলার রেটটা অনেক স্লো থাকে। হ্যাঁ, ভেন্ট্রিকুলার রেট দেখা গেলো 40, 36, 30, বিলো 30, হ্যাঁ এরকম থাকতে পারে। সো পি ইন্টারভ্যালগুলো রেগুলার থাকে, আরটা অনেক সময় রেগুলার থাকে, বাট হচ্ছে পি আর আর এর মধ্যে কোনো রিলেশন থাকে না। পি এর মতো বিট করে, আর এর মতো বিট করে। এখানে এভি কমপ্লিট এভি ডিসোসিয়েশন, এভি নোড দিয়ে এসএ নোডের কোনো ইম্পালস ভেন্ট্রিকেলে আসে না। এট্রিয়ার মতো বিট করে, এবং ভেন্ট্রিকুলার মতো লো ডোজ রেটে বিট করতে থাকে। ভেন্ট্রিকুলার কমপ্লেক্স মে বি ব্রড ইডিওভেন্ট্রিকুলার রিদম, কমপ্লিট ডিসোসিয়েশন বিটুইন পি ওয়েভ এন্ড কিউআরএস কমপ্লেক্স, যেটা বললাম। হ্যাঁ, এরকম একটা স্কেচ যদি আমরা দেখি, দেখো পি এর মতো করে চলছে। হ্যাঁ,
আর আর তোমার হচ্ছে আর এর মতো করে চলতেছে। তো এখানে দেখলে একটা পি এর পরে একটা, এখানে 2-3টা পি এর পরে একটা, আর অনেক সময় পি আর আর মার্জ হয়ে যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। ইট ইজ এ গ্রেভ ডিজিজ। এখানে যদি হচ্ছে টাইমলি ট্রিটমেন্ট করা না হয়, পেশেন্ট মে ডাই। তো এখানে একটা ট্রু ইসিজি দেখা যাচ্ছে কমপ্লিট হার্ট ব্লকের। আর হচ্ছে সিগনিফিকেন্স, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হলো হ্যাঁ পরীক্ষা হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাজ শুরু করুক, আমি আসতেছি একটু পরে। তাহলে হচ্ছে আমরা কি দেখছিলাম, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স ছিল, সিমটমস হচ্ছে লস অফ কনসাসনেস। সাধারণত এই ধরনের পেশেন্টগুলো সাডেনলি এই সিনকোপাল অ্যাটাক হয়ে পড়ে যায়, যখন হচ্ছে হার্ট রেটটা অনেক কমে যায়, ব্রেনে ব্লাড সাপ্লাই যায় না, সো দ্যাট পেশেন্ট সাডেনলি হাইপোক্সিয়া হয়ে সিনকোপ হয়ে লস অফ কনসাসনেস হয়ে পড়ে যায়। কনফিউশন, ডিজিনেস, হ্যাঁ, লো বিপি ক্যান লিড টু স্ট্যান্ড স্টিল, ভিটি অর ভিএফ, এবং এখান থেকে আলটিমেটলি কমপ্লিট হার্ট ব্লক থেকে যে কোনো সময় ভিটি এবং ভিএফ, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, একটা আছে আমাদের হচ্ছে সব ফ্যাটাল এরিথমিয়া। এটা ভিটি ভিএফ টাইমলি ইনিশিয়েটিভ না নিলে জাস্ট অল অন এ সাডেন পেশেন্ট উইল ডাই। এবং এই কমপ্লিট হার্ট ব্লকের যে পেশেন্ট, তার খুব আর্জেন্ট বেসিসে তাকে পেসমেকারের অ্যাডভাইস করতে হয়। তো পেসমেকার সম্পর্কে খুব ডিটেলস তোমাদের জানার দরকার নাই, এটা বেসিক্যালি interventional cardiologistদের কাজ, but being a medical student or MBBS level, you have to just know that there is a electrical device pacemaker. ওই আমরা সাধারণত এটা পেসমেকারটা কোথায় লাগানো হয়, আমাদের হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেলের নিচে, হ্যাঁ, চেস্ট ওয়ালের রিবের বাইরে মাসেলের মধ্যে একটা ব্যাটারি টাইপের একটা ছোট্ট মেশিন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের লাগানো হয়, এবং সেখান থেকে একটা ওয়্যার তোমার হচ্ছে আলটিমেটলি জুগুলার ভেইন দিয়ে হার্টের মধ্যে এট্রিয়া এবং ভেন্ট্রিকল, হ্যাঁ, ডুয়াল পেসিং যেটা, সেটা হচ্ছে এট্রিয়া ভেন্ট্রিকল দুই জায়গাতেই দেওয়া হয়, এবং সেখান থেকে হচ্ছে তোমার এগুলো হচ্ছে ওই এভি নোডের যে ট্রান্সমিশনগুলো মধ্যে প্রবলেম হয় সেগুলোকে হেল্প করে, সো দ্যাট হচ্ছে একটা আর্টিফিশিয়াল রিদম, আর্টিফিশিয়ালি হার্ট বিট করতে, হার্ট রেট সেট করে দেওয়া যায় ওই মেশিনে, হার্ট রেট থেকে সেট করে দেওয়া যায় যে আমি চাই যে 60 বিট করে আমার হার্ট রেট হোক, তখন হচ্ছে 60 বিট করে হবে। হ্যাঁ, তো ওটা আমরা একটা হার্ট রেট ফিক্স আপ করা থাকে। তো এটা হলো পেসমেকারের মূলনীতি, বাট ইন ডিটেলস পেসমেকার সম্পর্কে তোমাদের অত বেশি জানার প্রয়োজন নাই। হ্যাঁ, জাস্ট এটা জানতে হবে যে যখন আমাদের অ্যারিথমিয়া হয়, স্পেশালি কমপ্লিট হার্ট ব্লক, মবিস টাইপ 2 হার্ট ব্লক, তখন ইটস এ ইন্ডিকেশন অফ পেসমেকার। পেসমেকার কত ধরনের আছে? পেসমেকার সাধারণত 2 ধরনের, একটা হলো টেম্পোরারি পেসমেকার, একটা হলো পার্মানেন্ট পেসমেকার। টেম্পোরারি পেসমেকারের যে ইনস্ট্রুমেন্টটা, এটা আমরা রোগীর শরীরে ফিক্সড করি না, অনলি ওয়্যারটা যাবে হচ্ছে তার হার্টের মধ্যে, বাট মেশিনটা তার বেড সাইডে থাকবে, কারণ 2 থেকে 3 দিন পরেই দেখা যাচ্ছে যে তার নর্মালি সে তার হার্ট যখন রিকভার করে ফেলে, তখন আমরা আর হচ্ছে পেসমেকার আর কন্টিনিউ করার প্রয়োজন হয় না, তখন সেটা বের করে ফেললে তার হার্ট এটা কভার করে নিতে পারে। এটা স্পেশালি কখন হয়? মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সময়, যখন একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, তো দেখা যাচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ট্রিটমেন্ট দিলে যখন তোমার হচ্ছে ব্লাড সাপ্লাইটা আবার রিস্টোর হচ্ছে, ততক্ষণে দেখা যাচ্ছে যে তার হার্ট আবার নর্মাল রিদম ক্যাচ আপ করতে পারে। এই সময়টাতে মাঝখানে যে 3 দিন বা 4 দিন একটা একিউট এমআই এর যে কন্ডিশনটা, সেই সময় যদি আমরা টেম্পোরারি পেসমেকার দিয়ে রাখতে পারি, তাহলে পরে আর লাগে না। অনেক সময় হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপারক্যালিমিয়া হয়ে গেছে, হাইপারক্যালিমিয়া হয়ে এরিথমিয়া, সিভিয়ার এরিথমিয়া ডেভেলপ করে কমপ্লিট ব্লক ডেভেলপ করছে, তখন দেখা যাচ্ছে যে আমরা হাইপারক্যালিমিয়া কারেকশন করা পর্যন্ত যদি একটা টেম্পোরারি পেসিং দিতে পারি, পরে হার্ট তার নর্মাল ভাবেই বিট করে। সো এগুলো হচ্ছে টেম্পোরারি সিচুয়েশন গুলোতে আমরা টেম্পোরারি পেসমেকার দিতে পারি। আর যখন পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করতে হয়, যেটা ব্যাকগ্রাউন্ডে ডিজেনারেটিভ বা কোনো এমন একটা ডিজিজ যেটা তার রিকভার করে না, তখন আমরা যেটা করি পার্মানেন্ট পেসমেকার লাগাই দিই। হ্যাঁ, পার্মানেন্ট পেসমেকারটা পেশেন্টের বডিতেই ফিক্স আপ করা থাকবে। ঠিক আছে, এতটুকু হলো আমাদের হচ্ছে হার্ট ব্লক এবং পেসমেকার সম্পর্কে লেকচার।
এখন আমরা আদার্স যে এরিথমিয়া আছে সেগুলোতে একটু চলে যাবো। হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে হার্ট ব্লক সম্পর্কে একটু আর পেসমেকার সম্পর্কে কিছু পড়েছি। এখন আমরা পড়বো আদার্স ইম্পর্টেন্ট এরিথমিয়া। হ্যাঁ, তো এটা হলো স্যার আপনাকে শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোন মেবি অফ করা। এখন শোনা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে সামনের স্লাইডে কিভাবে যাব? হ্যাং হয়ে গেছে আর কি। আগেরটা তুমি বলো না এখন। না, আচ্ছা ঠিক আছে। দেখো এখন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সব ঠিক আছে? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আদার্স arrhythmia পড়ার আগে একটু দেখে নিই যে arrhythmia is defined as a disturbance of the electrical rhythm of the heart. হ্যাঁ, cardiac arrhythmias are often a manifestations of structural heart disease but may also occur because of abnormal conduction or depolarization in an otherwise healthy heart. That is হচ্ছে হার্টের যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ হয়, দ্যাট ইজ ভালভুলার হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে কোনো একটা জায়গাতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে, এগুলোর জন্যই সাধারণত কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়। বাট সামটাইমস জাস্ট হার্ট ইজ ওকে, হার্টের ভালভে কোনো প্রবলেম নাই, তোমার হচ্ছে ব্লাড সাপ্লাই কোনো প্রবলেম নাই, তারপরে অনলি যে কন্ডাকশন সিস্টেম আছে আমাদের এসএ নোড, এভি নোড, পার্কিনজি ফাইবার, এগুলোতে হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সের জন্য সোডিয়াম পটাশিয়ামের কারণে হোক বা ইডিওপ্যাথিক কারণে হোক ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স হয়েও অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তাহলে একটা হলো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, দ্যাট ইজ ভালভুলার হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলো কারণ। আরেকটা হলো তোমার হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হতে পারে সোডিয়াম পটাশিয়াম, আরেকটা হলো ইডিওপ্যাথিক কারণে, ডিজেনারেটিভ কারণে আমাদের যে কন্ডাকশন সিস্টেম আছে এসএ নোড, এভি নোড, পার্কিনজি ফাইবার, এগুলোতে ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সের জন্য অ্যারিথমিয়া হতে পারে। তো একটা কমন টার্ম হলো টেকি অ্যারিথমিয়া আর ব্র্যাডি অ্যারিথমিয়া। দ্যাট ইজ যখন হার্ট রেটটা মোর দ্যান 100 থাকে তখন আমরা বলি টেকি অ্যারিথমিয়া, আর যখন হার্ট রেটটা মোর দ্যান 60 থাকে তখন আমরা বলি ব্র্যাডি অ্যারিথমিয়া। তো হোয়াট আর দ্য টেকি অ্যারিথমিয়াস? টেকি অ্যারিথমিয়া হচ্ছে এট্রিয়া থেকে হয়। টেকি অ্যারিথমিয়া এরকম হলো এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। হ্যাঁ, এই তিনটা মনে রাখলে হবে যে এট্রিয়া থেকে টেকি অ্যারিথমিয়া হয়, এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার আর সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। হ্যাঁ, আর হচ্ছে ভেন্ট্রিকল থেকে হয় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফ্লাটার, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এই তিনটা মনে রাখলেই হবে আমাদের। হ্যাঁ, আরো কিছু টর্সাডুপা প্লাস ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টাল আদার্স আছে, এগুলোর নাম জেনে রাখলে জানতে পারো, বাট এগুলো তোমাদের এমবিবিএস লেভেলে লাগবে। এমবিবিএস লেভেলে আমার লাগবে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এই দুটো মেইনলি। হ্যাঁ, আর এভি নোড থেকে কিছু আসে, এভি নোডাল এক্সট্রাসিস্টালিক পার্টিশন, এগুলো মনে রাখার দরকার নেই। তাহলে সিম্পলি তুমি মনে রাখো যে এট্রিয়া থেকে তিনটা, একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ভেন্ট্রিকল থেকে আসে দুইটা, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ফ্লাটার, এই তিনটা মনে রাখতে পারো। হ্যাঁ, দেন হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া ডিউ টু এনি কজ, আমরা একটু পরে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া পড়বো। আর একটা হচ্ছে সিক্স সাইনাস সিনড্রোম। সিক্স সাইনাস সিনড্রোম হচ্ছে কখনো ব্র্যাডিকার্ডিয়া কখনো টেকিকার্ডিয়া, একটা হচ্ছে এরকম কন্ডিশন। আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আমরা পড়ে আসছি, এটা একটু কারণ কমপ্লিট হার্ট ব্লকে ব্র্যাডিকার্ডিয়া হয়তো পড়ছি। হ্যাঁ, আর অনেকগুলো ড্রাগ দিয়ে ব্র্যাডিকার্ডিয়া হয়, বিটা ব্লকার, ডিগক্সিন, এগুলো দিয়ে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। আচ্ছা, এখন আসো যে অ্যাজ এ হোল এরিথমিয়া পেশেন্টরা আমাদের কাছে ক্লিনিক্যালি কিভাবে প্রেজেন্ট করে। একটা পেশেন্ট ক্লিনিক্যালি কি কি সিমটমস থাকলে আমরা সাসপেক্ট করব যে এই পেশেন্টটা এরিথমিয়া থেকে সাফার করছে। হ্যাঁ, মেনি অ্যারিথমিয়াস আর অ্যাসিম্পটোমেটিক, অনেকগুলো অ্যারিথমিয়া হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, জাস্ট হচ্ছে রুটিন এক্সামিনেশনে ইসিজি করার পরে আমরা ধরতে পারি যে তার এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, তার হচ্ছে সাইনাস টেকিকার্ডিয়া আছে, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আছে। হ্যাঁ,
আর কিছু কিছু ফ্যাটাল এরিথমিয়া যেগুলো ওগুলোতে সিমটমস নিয়ে আসবেই। তো সাধারণত কমনলি যে সিমটমস গুলো নিয়ে আসে একটা হচ্ছে প্যালপিটেশন, বুক ধড়ফড় করে, হ্যাঁ, ইরেগুলার হলে প্যালপিটেশন। যখন একটা পেশেন্ট এসে তোমাকে প্যালপিটেশন কমপ্লেইন করবে তখন তোমার মাথায় ক্লিক করতে হবে যে দিস পারসন মে সাফার ফ্রম এরিথমিয়া, সো ইউ শুড গো ফর এ ইসিজি। আমরা একটু পরে দেখবো এখন যে কি করতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে ডিজিনেস, যে হার্ট ইরেগুলারলি বিট করলে তোমার হচ্ছে ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাবে, সো দ্যাট হচ্ছে প্রপার ব্লাড সার্কুলেশন হবে না ব্রেনে, পেশেন্ট উইল ফিল ডিজিনেস, হ্যাঁ, অ্যান্ড চেস্ট ডিসকমফোর্ট, ব্রেথলেসনেস, and syncope হয়ে patient may get fall. Bradycardias tend to cause symptoms that reflect low cardiac output, including fatigue, lightheadedness, syncope. হ্যাঁ, ব্র্যাডিকার্ডিয়ার জন্য সাধারণত হচ্ছে তোমার হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা কমে যায়, সো দ্যাট হচ্ছে ব্রেনে ব্লাড সাপ্লাই কম যাওয়ার জন্য যে সিমটমস গুলো এগুলো বেশি হয় ব্র্যাডিকার্ডিয়ার জন্য, তাই না? একটা হচ্ছে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়াস or tachycardias can precipitate sudden death or cardiac arrest. এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া যদি হয়ে যায় বিলো 30-20, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে পেশেন্টকে হসপিটাল পর্যন্ত নেওয়ারও অপশন থাকে না। আবার এক্সট্রিম টেকিকার্ডিয়া, হার্ট রেট 200-এর উপরে চলে গেছে, 250-300, হ্যাঁ, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বা সুপার ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এই সমস্ত ক্ষেত্রে পেশেন্ট সাডেন ডেথ আমরা দেখি না, অনেক সময় পেশেন্ট ঘুমের মধ্যে মারা যায়। তারপর হচ্ছে যে সুস্থ পেশেন্ট ছিল, সাডেন ডেথ। এই ম্যাক্সিমাম সাডেন ডেথ গুলোর ব্যাকগ্রাউন্ড কজ হচ্ছে তোমার হচ্ছে সাডেন ব্র্যাডিকার্ডিয়া বা টেকিকার্ডিয়া একটা অ্যারিথমিয়া ডেভেলপ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। ইনভেস্টিগেশন, যখন এই সিমটমস গুলো কেউ নিয়ে আসবে যে একটা ডিজিনেস, মাথা ঘোরাচ্ছে, একটা বুক ধড়ফড়, চেস্টে একটা ডিসকমফোর্ট, আমরা যেগুলো বললাম, লাইটহেডেডনেস, ডিজিনেস, এগুলো যখন আসবে তখন আমাদের ফার্স্ট একটা স্টেপ হবে কি হলো, টাইম শেষ হয়ে গেল। আবার এই মাওয়া শুনতে পাচ্ছ আমাকে? স্যার স্যার শেষ হয়নি, 10 মিনিট আছে এখনো। 10 মিনিটে শেষ করতে পারবো মনে হয় না স্যার নাহলে আচ্ছা। আবার লগ ইন করব। আর একটু পরে আমরা শেষ হয়ে গেলে আমরা আবার শুরু করবো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা ইনভেস্টিগেশনের মধ্যে স্ট্যান্ডার্ড 12 লিড ইসিজি করি, যেটাতে আমরা সাডেনলি একটা দেখতে পারি, মানে ওই মুহূর্তের ইসিজি দেখতে পারি। তো এরিথমিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের লেভেলে এই এখন যে সেন্টেন্সটা বলবো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে একটা নর্মাল ইসিজি দেখে কমেন্ট করে বসে আপনার হার্ট ভালো আছে, ইসিজি নর্মাল। এই কমেন্টটা কখনো করা যাবে না। একটা ইসিজি হার্টকে 100% রিফ্লেক্ট করে না। একটা ইসিজি হচ্ছে ওই কয়েক সেকেন্ডে তোমার হার্ট কেমন ছিল সেটা রিফ্লেক্ট করে। কিন্তু এরিথমিয়া সামটাইমস হচ্ছে তোমার এপিসোডিক হয়, দেখা গেলো যে সকালে এরিথমিয়া আছে, বিকালে নাই, দুপুরে আছে, রাতে নাই। হ্যাঁ, তো এই জন্য আমরা একটা স্পেশাল টেস্ট এরিথমিয়ার ক্ষেত্রে করি, যেটার নাম হচ্ছে হল্টার মনিটরিং। হল্টার মনিটরিং মানে একটা পেশেন্টকে একটা রেকর্ডিং ডিভাইস তার গায়ে ঝুলাই দেওয়া হয় এবং ইসিজি লিডগুলো তার শরীরে ফিক্স আপ করে দেওয়া হয়, এবং সে 24 ঘন্টা সেই মেশিনটা নিয়ে ঘুরবে, খাবে, ঘুমাবে, এবং তার 24 ঘন্টা ইসিজিটা ওই মেশিনে রেকর্ড হবে। পরবর্তী 24 ঘন্টা পরে আমরা ওই মেশিনটা থেকে তার সবগুলো ডাউনলোড করে গত 24 ঘন্টায় তার ইসিজি কেমন ছিল, সকালে ঘুমের মধ্যে, রাতে ঘুমের মধ্যে কেমন ছিল, সকালে যখন সে রেগে গেছিল তখন কেমন ছিল, যখন সে টেনশন করতেছিল তখন কেমন ছিল, যখন টেনশন করছিল তখন কেমন ছিল। তো এই 24 ঘন্টার একটা ইসিজি কে বলা হয় হল্টার মনিটরিং। দিস ইজ এ পারফেক্ট ইনভেস্টিগেশন টু আইডেন্টিফাই এরিথমিয়া, যেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ইসিজিতে অনেক সময় নাও আসতে পারে। সো একটা ইসিজি নর্মাল দেখে অনেক খুশি হওয়া এবং পেশেন্টকে অনেক অ্যাসিওর করা যে আপনার কোনো সমস্যা নাই, আপনি ভালো আছেন, আপনার হার্ট ভালো আছে, দিস হ্যাবিট শুড বি চেঞ্জড। হ্যাঁ, আমাদের জুনিয়র ডক্টররা অনেক সময় আমরা একটা ইসিজি দেখে রোগীদেরকে একটা কমেন্ট করে বসি যে আপনি ভালো আছেন। হ্যাঁ, পরবর্তীতে ওই পেশেন্ট যখন খারাপ হয়ে যায় তখন আপনি তো একটু আগে বলছেন ভালো আছেন, কেন হলো? হ্যাঁ, সুতরাং একটা ইসিজি এটা মাথায় রাখতে হবে যে একটা ইসিজি জাস্ট ওই মোমেন্টের হার্টের অ্যাক্টিভিটিটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তো ওটাকে একটা ইসিজি দিয়ে সবসময় আমরা এরিথমিয়া নাও ধরতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম করলে আমরা হার্টে স্ট্রাকচারাল কোনো হার্ট ডিজিজ আছে কিনা এটা বুঝতে পারি। দেন হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই। অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস এর কতগুলো প্রিন্সিপাল আছে। অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস আর potentially toxic, should be used carefully according to the following principles. Many arrhythmias are benign and do not require a specific treatment. আমরা যে অ্যারিথমিয়া গুলো পড়লাম, এই অ্যারিথমিয়া গুলোর অনেকগুলো হচ্ছে বিনাইন, এগুলোকে সাধারণত হচ্ছে তোমার লাগে না, কোনো ট্রিটমেন্ট লাগে না, একা একা ইমপ্রুভ হয়ে যায়। So unnecessary toxic medicine দিব না আমরা। দেন হচ্ছে precipitating or causal factors should be corrected if possible. তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে ওষুধ লাগবে না। যদি অ্যালকোহল খায় অ্যালকোহল বন্ধ করতে হবে, ক্যাফেইন অতিরিক্ত খায় বন্ধ করতে হবে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকলে ইসকেমিয়ার ম্যানেজমেন্ট দিতে হবে, থাইরয়েড টক্সিকোসিস থাকলে থাইরয়েড টক্সিকোসিসের ম্যানেজমেন্ট দিতে হবে।
তো স্পেসিফিক ম্যানেজমেন্ট দিলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের প্রয়োজন হবে না। যদি ড্রাগ লাগে it is best to use as few drugs as possible, যত কম ড্রাগ দিব তত ভালো। In difficult cases, programmed electrical stimulation, that is electrophysiological study, may help to identify the optimum therapy. EPS বলা হয়, একটা টেস্টের নাম হলো EPS। আমরা যে ইনভেস্টিগেশন গুলো বললাম যে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, হল্টার মনিটরিং, এরপরে আরেকটা ইনভেস্টিগেশন নাম ছিল EPS, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। এটা হলো এনজিওগ্রামের মতো একটা টেস্ট। এটা ভিতরে ঢুকে এসএ নোড, এভি নোড, পার্কিনজি ফাইবার, এদের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন গুলো ঠিক মতো যায় কিনা এটা আমরা ওখান থেকে বুঝতে পারি। হ্যাঁ, এটা একটা কি বলবো, অত্যাধুনিক ইনভেস্টিগেশন আর কি। হ্যাঁ, when managing life-threatening arrhythmias, it is essential to ensure that prophylactic treatment is effective. Ambulatory monitoring and exercise testing may be of value. That is হচ্ছে কোন আমরা অ্যারিথমিয়া ম্যানেজ করার সময় অ্যারিথমিয়াটার জন্য আর না হয় এই জন্য প্রোফাইলাক্সিস দিয়ে রাখার চেষ্টা করব। হ্যাঁ, বারবার হলে এটা ডিফিকাল্ট টু ম্যানেজ। Patients on long-term antiarrhythmic drugs should be reviewed regularly and attempts made to withdraw therapy if the factors that precipitated the arrhythmias are no longer operative. আমরা পেশেন্টগুলোকে ফলো আপ করে ধীরে ধীরে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ থেকে তাকে উইথড্র করার চেষ্টা করব, কারণ একটু পরে আমরা দেখব এখন প্রত্যেকটা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের লটস অফ সাইড ইফেক্টস। For patients with recurrent supraventricular tachycardia, radio frequency ablation is often preferable to long-term drug therapy. যেটা এসভিটি একটা ডিজিজ আছে, আমরা একটু পরে পড়বো, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সেখানে দেখা যাচ্ছে যে এনজিওগ্রামের মতো একটা ইন্টারভেনশন করে আমরা যে ওখানে যে জায়গা থেকে তার এসভিটির রিদম গুলো তৈরি হচ্ছে সেই জায়গাটাকে যদি অ্যাবলেশন করে দেই রেডিও ফ্রিকোয়েন্সি করে, তাহলে দেখা যায় যে এদের আর পরে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ লাগে না। আর যদি এটা না করা হয় তাহলে সারা জীবন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ খেতে হয়। হ্যাঁ, classification of antiarrhythmic drugs by effect on the intracellular action potential. আমরা এখানে একটা, তোমরা এগুলো ফার্মাকোলজিতে পড়ে আসছো, জাস্ট একটু রিভিউ করে দেওয়া যে আমরা কি কি অ্যান্টিআররিথমিক ড্রাগ ইউজ করি। সোডিয়াম চ্যানেলকে ব্লক করে কাজ করে কুইনিডিন, ডাইসোপ্যারামাইড। সোডিয়াম চ্যানেলে তোমার ওটার প্রলং অ্যাকশন পটেনশিয়াল, এটা শর্ট অ্যাকশন পটেনশিয়াল করা হচ্ছে লিগনোকেইন আর মেক্সিলেটিন। আর সোডিয়াম চ্যানেল উইথ নো ইফেক্ট অন অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে ফ্লেকেনাইড, প্রোপাফেনন। এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু রিভিউ করে নাও যে এরকম কিছু জিনিস আছে। হ্যাঁ, বিটা ব্লকার্স এর মধ্যে অ্যাটেনোলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল। আর তোমার হচ্ছে মেইন ইফেক্ট ইজ প্রলং দ্য অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে অ্যামিওডারন, ড্রোনেডারন, সোটালল। আর ক্লাস 4 হচ্ছে স্লো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিল, ডিটেটেল। হ্যাঁ, এখানে লটস অফ মেডিসিনের নাম লেখা আছে। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনগুলো বেশি ইউজ করি? এক নাম্বার ইউজ করি হচ্ছে লিগনোকেইন, মানে লিডোকেইন লেখা আছে, লিগনোকেইনটা বেশি ইউজ করি। এটা একটা ফ্লেকেনাইড আমরা ইউজ করি, ফ্লেকেনাইড এবং প্রোপাফেনন এই দুটো ইউজ করি। লিগনোকেইন, ফ্লেকেনাইড, প্রোপাফেনন ইউজ করি। আর বিটা ব্লকার তো খুব কমনলি আমরা ইউজ করি অ্যাটেনোলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল। হ্যাঁ, সাইনাস ট্যাকিকার্ডিয়াতে ইউজ করি। হ্যাঁ, এসবিটি তে ইউজ করি। সো এটা মোস্ট ওয়াইডলি ইউজ হচ্ছে বিটা ব্লকার। আর এছাড়া আমরা এখানে বললাম লিগনোকেইন, ফ্লেকেনাইড, প্রোপাফেনল ইউজ করি। Drugs whose main effects is to prolong the action potential, amiodarone খুব ওয়াইডলি ইউজ করা হয়, amiodarone। হ্যাঁ, আর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে ভেরাপামিল, ডিলটিয়াজেমও রেট স্লো করার জন্য আমরা ইউজ করি। তাহলে আমরা ইউজ করি ভেরাপামিল, ডিলটিয়াজেম, amiodarone, অ্যাটেনোলল, বিসোপ্রোলল, মেট্রোপ্রোলল, ফ্লেকেনাইড, প্রোপাফেনল, লিগনোকেইন। হ্যাঁ, অন্য যে কয়েকটা নাম আছে ওগুলো আমরা সাধারণত আমাদের প্র্যাকটিক্যালি বেশি একটা ইউজ করি না। দেন হচ্ছে এখানে হচ্ছে দেখাচ্ছে যে কোন ড্রাগ গুলো কোথায় কাজ করে। এসএনওডের উপরে কাজ করে হচ্ছে বিটা ব্লকার, অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের নাম ওখানে দেখা নেই। অ্যাট্রোপিন হচ্ছে আমরা ব্র্যাডিকার্ডে যখন হয় তখন অ্যাট্রোপিন ইউজ করি। হ্যাঁ, আর এদিকে হচ্ছে তোমার এট্রিয়া এবং ভেন্ট্রিকলের উপরে আলাদাভাবে কাজ করে, ভেন্ট্রিকলে কাজ করে, এপিনোডে কাজ করে। এগুলো জাস্ট হচ্ছে দেখার জন্য দেখবা, কিন্তু আমি শুরুতেই বলে নিচ্ছি যে এরিথমিয়া একটা ডিফিকাল্ট চ্যাপ্টার। এটা অনেক কনসেন্ট্রেশন দিয়ে, অনেক মুখস্থ করে, অনেক মনে রাখার জন্য পড়ার তোমাদের লেভেলে প্রয়োজন নাই, বাট ক্লাস করার দরকার আছে, জানার প্রয়োজন আছে। হ্যাঁ, পরবর্তীতে যারা মেডিসিনের ক্যারিয়ার করবা বা কার্ডিওলজিতে ক্যারিয়ার করবা তাদেরকে আরো ডিটেইলস পড়তে হবে। আচ্ছা, এখন মোস্ট তোমাদের জন্য যেটা দরকার, পরীক্ষার সময় এই কয়েকদিন আগে পরীক্ষা হলো, ওখানেও আমরা এই কোশ্চেনগুলো কমনলি জিজ্ঞাসা করছি এবং আমরা এক্সপেক্ট করি যে এমবিবিএস লেভেলে একটা জানা থাকতে হবে। গতকালকেও আমার চেম্বারে একটা পেশেন্ট আসছে, আসার উদ্দেশ্য হলো যে তার হার্ট রেট 50, দ্যাট ইজ হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। তাহলে যদি তার ব্র্যাডিকার্ডিয়াতে সাইনাস হয়, ইফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া ইজ অ্যাসিম্পটোমেটিক দেন নো ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আমরা একটু বলে আসছি যে 60 নিচে পালস রেট থাকলে ইউজুয়ালি মোস্ট কমনলি আমরা 45 থেকে 60 মধ্যে একটা হার্ট রেট পাই, যেটার কোনো সিমটমস থাকে না এবং এটার মধ্যে কোনো ট্রিটমেন্টও প্রয়োজন হয় না, জাস্ট অ্যাসিউরেন্স এবং ব্যাকগ্রাউন্ড কোনো কজ আছে কিনা দেখতে হয়। একটু পরে আমরা কজগুলো দেখবো।
Symptomatic sinus bradycardia may occur acutely during an MI and can be treated with intravenous atropine. Symptomatic sinus bradycardia যদি especially below 40 নিয়ে আসে আমরা তখন atropine দিতে দেই আর কি হ্যাঁ Patients with recurrent or persistent symptomatic sinus bradycardia should be considered for pacemaker implantation. But যদি এমন অনেক বেশি symptoms হচ্ছে কয়েকবার পরে টরে গেছে এবং হচ্ছে ব্লাড হার্ট রেট বিলো 40 এরকম যায় তখন আমরা একটা পেসমেকারের কথা চিন্তা করব বাট সাইনাস ব্রাডিকার্ডিয়া usually in most 99% cases need no treatment হ্যাঁ আচ্ছা এরকম একটা হার্ট রেট বিলো 60 দেখা যাবে পিকিউআরএসটি সব নরমাল থাকবে রিদমটা রেগুলার থাকবে এটাকে বলা হচ্ছে সাইনাস ব্রাডিকার্ডিয়া আচ্ছা কজেস অফ সাইনাস ব্রাডিকার্ডিয়া আচ্ছা আমরা একটু আমার মনে হয় আমরা নতুন করে আবার ঢুকি হ্যাঁ 1 মিনিট টাইম আছে তো ঠিক আছে তাহলে আমি অফ করে দিয়ে আবার নতুন করে কল করতেছি আবার তোমরা নতুন করে অ্যাডমিট করো ঠিক আছে শুনতে পারতেছো মামা জি স্যার জি স্যার বেশি টাইম নেই তো ক্লাসে মাঝখানে ইন্টারাপ্ট না করে তোমরা আবার নতুন করে ঢুকো তারপরে এই স্লাইড থেকে আমরা শুরু করি হ্যাঁ এবং আলটিমেটলি এটাকে টেম্পোরারি পেসমেকার করতে হচ্ছে পরবর্তী তার পটাশিয়ামটা কমায় নিয়ে পরবর্তী তাকে সেই পেসমেকার থেকে আমরা উইথড্র করতে পারছি বাট ওই সময় যদি আমরা পেসমেকার দিতে না পারতাম পেশেন্টটা ফ্যাটালাইজমিয়া হয়ে মারা যেত হ্যাঁ তো পেসমেকার ইজ এ লাইফ সেভিং ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের একটা মডার্ন ইনভেনশন যদিও অনেক বছর হয়ে গেছে এখন আর মডার্ন বলা যাবে না বাট যে সেটআপে হচ্ছে নাই তাদের জন্য অবশ্যই এটা মডার্ন হ্যাঁ নিউরালি মেডিয়েটেড সিনড্রোম এগুলো দরকার নেই তো আমি যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ এরপর আসলে সাইনাস ট্যাকিকার্ডিয়া ইউজুয়ালি ডিউ টু অ্যান রাউন্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরা কি আপনি জানাইছিলেন আমি কি জমা দিয়েছি ফোন নেই আচ্ছা তাহলে আপনি একটু ফোন দেন আমি দিব হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে হলো সাইনাস ট্যাকিকার্ডিয়া ইউজুয়ালি ডিউ টু অ্যান ইনক্রিজ ইন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড উইথ এক্সারসাইজ ইমোশন এন্ড প্রেগন্যান্সি এগুলো হলো ফিজিওলজিক্যাল প্রেগন্যান্সিতে একটা ইমোশনাল এক্সাইটমেন্টের সময় এক্সারসাইজ অলওয়েজ যারা টাইপ এ পার্সোনালিটি একটা ইয়ে অবস্থায় থাকে অ্যালার্ট অবস্থায় থাকে তাদের সাথে হার্ট রেট গুলো বেশি থাকে হ্যাঁ হেলদি ইয়াং অ্যাডাল্টস ক্যান প্রডিউস এ র্যাপিড সাইনাস রেট আপ টু 200 পার মিনিট তুমি যখন দৌড়ায় 5 তলা সিঁড়ি দিয়ে উঠবা হ্যাঁ কোথাও দৌড়তে তাড়াতাড়ি যাচ্ছ দৌড়ানোর সময় আমাদের হার্ট রেট 200 পর্যন্ত নরমালি উঠতে পারে হ্যাঁ সাইনাস ট্যাকিকার্ডিয়া ডাজ নট রিকোয়ার ট্রিটমেন্ট বাট সামটাইমস মে রিফ্লেক্ট অন আন্ডারলাইং ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রে সাইনাস ট্যাকিকার্ডিয়ার কোনো ট্রিটমেন্ট লাগে না বাট একটু পরে আমরা দেখতেছি যে সাম ডিজিজেস ওটার সিমটমস হিসেবে আমরা ট্যাকিকার্ডিয়া পেতে পারি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এটার কোনো কারণ থাকে না আচ্ছা ইসিজিতে সাইনাস ট্যাকিকার্ডিয়া গুলো এরকম দেখা যাবে যে আমাদের নরমাল হার্ট রেট 100 বাট এখানে দেখা যাচ্ছে যে মোর দ্যান 100 হ্যাঁ তো এটা এবং পিকিউআরএস গুলো নরমাল থাকবে রিদমটা রেগুলার থাকবে ফিজিওলজিক্যালি অ্যাংজাইটি ইমোশন এক্সারসাইজ পেইন প্রেগন্যান্সি যে কোনো পেইনফুল সিচুয়েশনে পেশেন্টরা যখন অ্যাবডোমিনাল পেইন নেয় এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে এটা সবাই শুনে রাখো মাথায় যে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন একটা পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হয় একটা প্যানিক সিচুয়েশন নিয়ে আসে তার মাথা ব্যথা হোক বা বুকে ব্যথা হোক আর পায়ে ব্যথা হোক যেটা যে কোনো কারণে হসপিটালে আসা মানে প্যানিক আসলেই তাদের ওই সময় হার্ট রেট থেকে বেশি কোনো কোনো জুনিয়র ডক্টর ওই হার্ট রেটটাকে একটা ডিজিজ মনে করে ওইটার উপর লাফা করে হ্যাঁ তো একটা পেশেন্ট আসছে অ্যাবডোমিনাল পেইন নিয়ে তার হার্ট রেট মোর দ্যান 100 থাকবে দিস ইজ ডিউ টু দিস পেইন এটাকে হার্ট ডিজিজ মনে করার কোনো অপশন নাই অনেক সময় অনেকে হার্ট ডিজিজ মনে করে ফর দ্য রাডো ট্রোপোনিন আইটাই বিভিন্ন ইনভেস্টিগেশন করে ফেলে তো সব ক্ষেত্রে এটা লাগবে না আর কি আমাদের এটা মাথায় রাখতে হবে যে সামটাইমস due to some other causes sinus tachycardia may be there আচ্ছা এছাড়া প্যাথোলজিক্যাল কজের মধ্যে অ্যানিমিক পেশেন্ট অ্যানিমিয়াকে ওভারকাম করার জন্য দেখা গেল তার কারণ পারসিস্টেন্টলি হার্ট রেট বেশি থাকে ফিভার ডিউরিং ফিভার হার্ট রেট বেশি থাকে থাইরয়েড টক্সিকোসিসে সাইনাস ট্যাকিকার্ডিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে হ্যাঁ শক দেখা গেল যে হাইপোভলিমিক শকে যাচ্ছে পেশেন্ট এই সময়টা ট্যাকিকার্ডিয়া তোমরা যারা গাইনি ফলো করছো গাইনিতে দেখবা যে গাইনিতে ওরা হার্ট রেট বেশি পেলে ওদের চিন্তা হয় যে কোনো ব্লাড লস হয়ে পেশেন্ট হাইপোভলিমিক শকে যাচ্ছে কিনা হ্যাঁ তো দ্যাট ইজ হাইপোভলিমিক শক ব্লাড লস এই ক্ষেত্রে এই কন্ডিশন গুলোতেও দেখা যাচ্ছে যে তোমার হয়
ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে। 6 সাইনাস সিনড্রোমে বলছিলাম যে 6 সাইনাস সিনড্রোম মানে এসএ নোডটা হচ্ছে পাজলড, কখনো ট্যাকিকার্ডিয়া কখনো ব্র্যাডিকার্ডিয়া তৈরি করে। ব্লিডিং এন্ড হাইপোভোলিমিয়া তো বললামই, ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস এগুলো লাগবে না। অ্যাকিউট অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশনে ট্যাকিকার্ডিয়া হতে পারে, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এখন আসো যে ব্র্যাডিকার্ডিয়া যেমন কতগুলো ড্রাগ দেওয়া হয়েছিল, ঠিক ট্যাকিকার্ডিয়া অনেকগুলো ড্রাগে হয়। সালবিটামল, এক পেশেন্টকে সে কাশি শ্বাসকষ্ট নিয়ে গেছে, তার অ্যাজমার জন্য নেবুলাইজ করছে, একটু পরে তার হার্ট রেট 150 নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাই না? কোনো কারণে ইয়েতে আমরা ওপিসি বাজেনিং অ্যাট্রোপিন দিই, অ্যাট্রোপিন দেওয়ার পরে হার্ট রেট 150 হয়ে যায়। তারপরে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে আমরা অনেক সময় অ্যাড্রিনালিন দিয়ে দিই, তখন দেখা যাচ্ছে যে তোমার হার্ট রেট বেড়ে যায়। তো প্রোপ্যানথেলিনের ইন্ডিকেশন হলে অনেক সময় হাইপার হাইড্রোসিস, দ্যাট ইজ কারো কারো হাত ঘামে, সেটার জন্য প্রোপ্যানথেলিন দেওয়া হয়। অতিরিক্ত লালা সিক্রেশন হয়, প্রোপ্যানথেলিন দেওয়া হয় সিক্রেশন কমানোর জন্য, তখন দেখা গেল যে হার্ট রেট বেড়ে যায়। থাইরক্স, আমরা হাইপোথাইরয়েডিজমে থাইরক্স সাপ্লিমেন্টেশন দিই, ওভার সাপ্লিমেন্টেশন দিলে তখনও হার্ট রেট বেড়ে যেতে পারে। সো দেয়ার আর সাম ড্রাগস, যখন একটা পেশেন্ট ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আসবে, আমাদের ড্রাগ হিস্ট্রি নিতে হবে যে ড্রাগের কারণে হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, সাইনাস অ্যারিথমিয়া। তো আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়া বললাম, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বললাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা খুব কমনলি ইসিজিতে পাওয়া যায়, এই জন্য বলে দিচ্ছি, এটা পরীক্ষায় আসে না, বাট জেনে রাখো। এটা বলা হয় সাইনাস অ্যারিথমিয়া। This is defined as a cyclical alteration of the heart rate during respiration. That is, in inspiration এর সময় heart rate বেশি, expiration এর সময় heart rate কম. It is a normal phenomenon and can be quite pronounced in children. Sinus arrhythmia does not require any treatment. হ্যাঁ, এটা দেখা গেল যে একটা পেশেন্টের শ্বাসের সাথে সাথে একই ইসিজির মধ্যে, এই দেখো এখানে এই ইসিজিটাতে দেখো, প্রথমে হার্ট রেটটা বেশি, পি কমপ্লেক্স ঠিক আছে, কিউআরএস ঠিক আছে, টি সব এভরিথিং ইজ ওকে, বাট এখানে হার্ট রেটটা শুরুর দিকে দেখা যাচ্ছে হার্ট রেট কম, মাঝখানে একটা জায়গায় হার্ট রেট বেশি, এরকম কন্ডিশনটাকে বলা হচ্ছে সাইনাস এরিথমিয়া। বাট এখানে যদি পি না থাকতো বা কিউআরএস এর বিজায়ার প্যাটার্ন হতো, তখন আমরা চিন্তা করতাম যে অন্য কোনো এরিথমিয়া হচ্ছে কিনা। হ্যাঁ, দেন হলো তোমার হচ্ছে 6 সাইনাস সিনড্রোম। এটা হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না, এমনি জাস্ট জিনিসটা একটু বলি, দু একটা সেন্টেন্স একটু শুনে রাখো। ক্যান অকার অ্যাট এনি এজ বাট ইজ মোস্ট কমন ইন ওল্ডার এজ। এটা কি জন্য হয়? ডিজেনারেশন, ফাইব্রোসিস অফ দ্য এসএ নোড, দ্যাট ইজ কন্ডাকশন সিস্টেমে ফাইব্রোসিস হয়ে যায় ডিজেনারেটিভ প্রসেসের মাধ্যমে, এটার জন্য হয়। Typical presentation is with palpitation, dizzy spell, syncope due to intermittent tachycardia, bradycardia or pulse. 6 sinus মানে হচ্ছে এসএ নোড পুরো পাজলড, কখনো তার ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, কখনো ট্যাকিকার্ডিয়া হচ্ছে, কখনো সে পুরো স্টপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পজ যেটাকে বলি আমরা, এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট পেসমেকার। 6 সাইনাস সিনড্রোম যেহেতু একটা পাজলড একটা সিচুয়েশন, ইটস দ্য ইন্ডিকেশন ফর পার্মানেন্ট পেসমেকার। এখানে এসএ নোডকে ওভারকাম করে একটা পেসমেকার দিয়ে দেওয়া হয়, যে পেসমেকারই তোমার হচ্ছে হার্ট রেটটাকে, ভেন্ট্রিকলকে কন্ট্রোল করবে। Atrial pacing may prevent episodes of atrial fibrillation. Pacing improves symptoms but not prognosis and is not indicated in patients who are asymptomatic. যদি খুব অ্যাসিম্পটোমেটিক থাকে পেশেন্ট, তাহলে আমরা দিব না, বাট সিম্পটোমেটিক থাকলে আমরা দিব। হ্যাঁ, আর একটা হলো একটোপিক বিট। একটোপিক বিট মানে ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টাল, এট্রিয়াল এক্সট্রাসিস্টাল। আমরা তোমরা ওয়ার্ডে ইসিজি দেখলে দেখবো যে আমরা বলি যে এটা এট্রিয়াল একটোপিক বিট, মানে এসএ নোড থেকে না হয়ে এট্রিয়াল কোনো একটা কন্ডাকশন সিস্টেম থেকে হঠাৎ করে একটা বিট চলে আসছে, এটা বলা হয় এট্রিয়াল একটোপিক বিটস। ঠিক আছে, এটার ডিটেলসে যাচ্ছি না, এগুলো খুব সিগনিফিকেন্স নাই। তো এখানে একটা ডেভিডসনে দেওয়া আছে একটা ইসিজি, এই ইসিজিটা আমি এখানে দেখাচ্ছি, বাসায় ডেভিডসনে দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। তারপর এখানে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, যদি তোমরা ফলো করতে পারো। এটা একটা সাইনাস বিট, এটা একটা নর্মাল বিট, যেটা পি আছে, কিউআরএস কমপ্লেক্স আছে, টি আছে। আর এটা হলো একটা এট্রিয়াল একটোপিক বিট। এর আগে যে পিটা আছে, সেই পি এর মরফোলজি ওই ইসিজিতে অন্য যে পি গুলো থাকবে সেটার সাথে কোরিলেট করবে না। দেখো এখানে কেমন পি, এখানে কেমন পি, আর এখানে কেমন পিটা হয়ে গেছে। হ্যাঁ, বাইফিট পি, তাহলে হয় পি অ্যাবসেন্ট থাকবে অথবা একটা অ্যাবনর্মাল পি আসবে, বাট এবং কমপ্লেক্সটাও হবে একটু ন্যারো। নর্মাল যে আমাদের এই সাইনাস বিটের যে কমপ্লেক্সটা দেখা যাচ্ছে, যে সাইজটা তার চেয়ে একটু ন্যারো এবং একটু ছোট। হ্যাঁ, এটা হচ্ছে এট্রিয়াল একটোপিক বিট। তো আর এখানে হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হয়ে গেছে, পিএসএ কিউআরএস আছে, সবগুলো আছে, কিন্তু সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এখানে হচ্ছে সাইনাস অ্যারেস্ট। এই 6 সাইনাস সিনড্রোমে একটা সময় হচ্ছে এসএ নোডটা পুরো চুপ ছিল, তারপরে অনেকক্ষণ পরে আবার সে একটা বিট দেওয়া শুরু করছে, এটাকে বলা হচ্ছে সাইনাস অ্যারেস্ট। আর এটা হচ্ছে জাংশনাল বিট, আমাদের বেশি দরকার নাই। আর এট্রিয়াল ফিব্রিলেশন আমরা একটু পরে পড়বো। হ্যাঁ, তো এই ইসিজিটা দেখে নিবা। এবার আসো এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার। তার মধ্যে এট্রিয়াল ফিব্রিলেশন আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, ফ্লাটার একটু কম হয়, ফ্লাটারটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না।
তারপরে আমরা ফ্লাটার সম্পর্কে একটা জিনিস আছে, এটা জানবো, দুই একটা কথা একটু জানবো। হ্যাঁ, the atrial rate is approximately 300 per minute and is usually associated with 2:1 or 3:1 or 4:1 block. দ্যাট ইজ হচ্ছে তোমার হলো তিনটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স আছে, এটা হচ্ছে 3:1 ব্লক। হ্যাঁ, চারটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স আছে 4:1 ব্লক। তো এখানে বলা হচ্ছে যে রিয়ালি ইয়াং পেশেন্টস এভরি ফ্লাটার ওয়েভ ইজ কন্ডাক্টেড, এটা হয় না সাধারণত। ইসিজি শোজ সটুথ ফ্লাটার ওয়েভস, এখানে দেখা যাবে যে করাতের মতো দেখা যায়। অ্যাকচুয়াল ফ্লাটার শুড অলওয়েজ বি সাসপেক্টেড when there is a narrow complex tachycardia of 150 per minute, 150 এর উপর গেলে তখন আমরা অ্যাকচুয়াল ফ্লাটার চিন্তা করি। এক্ষেত্রে কি ট্রিটমেন্ট? ক্যারোটিড সাইনাস প্রেসার, ক্যারোটিড সাইনাসের মধ্যে সাধারণত মেসেজ করলে বা ইন্ট্রাভেনাস এডিনোসিন নামে একটা ওষুধ আছে, এটা আইভি দিলে সাধারণত ফ্লাটার ওয়েভ গুলো নর্মাল সাইনাস রিদমে রিভার্ট করে। Medical management with digoxin, beta blockers, or verapamil is often successful in controlling the ventricular rate. In many cases, however, it may be preferable to try to restore sinus rhythm by direct current DC diversion. যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, অনেক সময় ডিসি শক দেওয়ার প্রয়োজন হয়। Following cardioversion, beta blocker or amiodarone can be used to prevent recurrent episodes of atrial flutter. যদি কারো বারবার হতে থাকে তাহলে আমরা বিটা ব্লকার বা amiodarone দিয়ে রাখি। আর ক্যাথেটার অ্যাবলেশন, আমরা একটু আগে যেটা বলছিলাম যে এনজিওগ্রামের মতো একটা প্রসিডিওর করে যে জায়গা থেকে আমাদের ইলেকট্রিক্যাল কারেন্ট, অ্যাবনর্মাল কারেন্ট রিএন্ট্রি সার্কিট হয়, সেই জায়গাগুলোতে যদি আমরা অ্যাবলেশন করে দিতে পারি তখন হচ্ছে পরবর্তীতে আর কোনো ওষুধপত্র লাগে না এবং আর সাধারণত এই ঘটনা রিকারও করে না। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এটা রিকার করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের আজকের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি, লাস্টে এসে। হ্যাঁ, এটা আসলে আগে বলা উচিত ছিল। তোমরা কি আছো আমার সাথে? শুনতে পারতেছো না ঘুমাচ্ছ সব? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পারতেছো? তাহলে আমরা একটু নতুন করে, মানে এখন নতুন করে ঠিক না, মানে এই মুহূর্তে থেকে নেক্সট 10 মিনিট কনসেন্ট্রেশন দিতে হবে বেশি। এখন আমরা যে টপিকসে ঢুকলাম এটার নাম হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মোস্ট কমন একটা এরিথমিয়া, যেটা আমরা ডে টু ডে লাইফে আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন কারণে পেয়ে থাকি এবং এটা প্রপারলি ম্যানেজ না করার জন্য এর অনেক কমপ্লিকেশন নিয়েও আমরা পেশেন্ট পেয়ে থাকি। এবং আমাদের পরীক্ষার সময় রিটেন কোশ্চেন বলো, অসপি বলো, ভাইবা বোর্ডের টেবিলে, ইসিজিতে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমাদেরকে ভালো করে জানতে হবে আমাদের পরীক্ষায় পাশের পারপাজেও এবং ম্যানেজমেন্ট পারপাজেও। হ্যাঁ, তাহলে atrial fibrillation is the most common sustained cardiac arrhythmia, most common বলা হচ্ছে, with an overall prevalence of 0.5% in the adult, and the prevalence rises with age, বয়স বাড়ার সাথে সাথে প্রিভ্যালেন্সটা বাড়ে। It is associated with significant morbidity and a twofold increase in mortality. This is mainly because of its association with underlying heart disease, but also because of the association with systemic embolism. আমরা একটু পরে কমপ্লিকেশনে গেলেই দেখবো। এখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে সাধারণত হার্টের অ্যাট্রিয়ার মধ্যে ব্লাড স্টেসিস হয়ে একটা থ্রম্বাস ফর্মেশন হয়, সেখান থেকে এম্বোলিজম হয়ে ব্রেনে গেলে স্ট্রোক ডেভেলপ করে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যত স্ট্রোক পেশেন্ট পাই তার ব্যাকগ্রাউন্ডে স্ট্রোকের কারণ হিসেবে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা দায়ী। হ্যাঁ, হয়তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ছিল, তার স্টেসিস হয়েছে, ওখান থেকে থ্রম্বোসিস থেকে এম্বোলিজম হয়ে গেছে, যে স্ট্রোক হয়ে গেছে। এটা খুব কমনলি পেয়ে থাকি। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের প্যাথোজেনেসিসে যেতে চাচ্ছি না, ওটা একটু কমপ্লেক্স অ্যারিথমিয়া ক্যারেক্টারাইজড বাই বোথ অ্যাবনর্মাল অটোমেটিক ফায়ারিং টার্নিং হয়। এটা তোমরা নিজেরা একটু পড়ে নিও, ওগুলো অত বেশি দরকার নেই প্যাথোজেনেসিস। হ্যাঁ, এখন আমরা চলে যাব হচ্ছে কিছু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের বেসলাইন কিছু কথাবার্তা বলছে। এখানে কি বলছে? আর্লি ট্রিটমেন্ট অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ক্যান সামটাইমস প্রিভেন্ট দ্য অ্যারিথমিয়া ফ্রম বিকামিং পারসিস্টেন্ট। হ্যাঁ, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি আমরা আর্লি ডিটেক্ট করে আর্লি ট্রিট করতে পারি তাহলে এটা লং টাইম পারসিস্ট করবে না, সো দ্যাট এর কমপ্লিকেশনস গুলো আমাদের হবে না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনস গুলো কত ধরনের? অ্যাকচুয়ালি আমরা দেখি ক্লাসিফিকেশন এর পরের স্লাইডে আছে। হ্যাঁ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইজ ক্লাসিফাইড অ্যাজ, তিন ধরনের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। একটা হচ্ছে paroxysmal, এগুলো কিন্তু পরীক্ষায় ধরা হয়, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তাই না? একটা হলো paroxysmal, intermittent episodes that self terminate within 7 days. অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এটা একা একা ভালো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে paroxysmal। দুই নম্বর হলো persistent, prolonged episodes that can be terminated by electrical or pharmacological cardioversion, সেটা বলা হচ্ছে persistent। 7 দিনের বেশি থাকলো
কিন্তু ওষুধ দিয়ে অথবা তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসি শকের মাধ্যমে এটাকে যদি আমাদের কারেক্ট করতে হয় সেটাকে বলা হচ্ছে পারসিস্টেন্ট। আর একটা হলো পার্মানেন্ট। পার্মানেন্ট হলো এটা কোনোভাবেই এটাকে রিভার্ট করা যাচ্ছে না, ওষুধ দিও না, আবার হচ্ছে তোমার ডিসি শক দিও না, এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট। তাহলে পারক্সিজমাল, পারসিস্টেন্ট এবং পার্মানেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কজেস অফ এট্রিয়াল ফিব্রিলেশনে ছিলাম। কজের মধ্যে এই এখন যেটা দেখালাম এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ইনভেরিয়েবলি ধরা হয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এট্রিয়াল ফিব্রিলেশনের কয়েকটা কজ বলো, মোটামুটি এই কজগুলো আমাদের বলতে হবে এবং আমাদের ডে টু ডে লাইফে যখন আমরা এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট পাবো তখন এই কারণগুলোর কোনটার সাথে ম্যাচ করে এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, লাস্ট অফ অল লেখা আছে ইডিওপ্যাথি। অনেকের ক্ষেত্রে দেখা গেলে কোনো কারণ নেই কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশন ইজ দেয়ার, তখন সেটাকে বলা হচ্ছে যে লোন এট্রিয়াল ফিব্রিলেশন আর ইডিওপ্যাথি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টরা আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করে? ওই সেম সব এরিথমিয়ার যে ক্লিনিক্যাল ফিচার, প্যালপিটেশন, ব্রেথলেসনেস, ফ্যাটিগ, এসব নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। পুয়ার ভেন্ট্রিকুলার ফাংশনের জন্য এগুলো হয়। দেন হচ্ছে ফল ইন বিপি, হাইপোটেনশন হতে পারে, লাইট হেডেডনেস হতে পারে, চেস্ট পেইন হতে পারে, তাই না? আচ্ছা, ইন older patient atrial fibrillation may not be associated with a rapid ventricular rate and may be asymptomatic থাকতে পারে। আর হচ্ছে তোমার হচ্ছে যেটা বললাম যে স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। অ্যাসিম্পটোমেটিক এট্রিয়াল ফিব্রিলেশন মে অলসো প্রেজেন্ট উইথ সিস্টেমিক এম্বোলিজম। দেখা গেল তার হার্ট রিলেটেড কোনো কমপ্লেন নাই, সে আমাদের কাছে আসছে স্ট্রোক নিয়ে, কিন্তু আমরা অস্কালটেটরি দেখলাম বা প্যালপেট করে দেখলাম যে তার হচ্ছে পালস দেখলাম যে এট্রিয়াল ফিব্রিলেশন। Basically, atrial fibrillation was his primary condition. সেখান থেকে স্ট্রোক নিয়ে আমাদের কাছে স্ট্রোক নিয়ে এসে চলে আসলো। এরকম টাইপের পেশেন্টের কি ইসিজি কি ইনভেস্টিগেশন করলে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারবো অ্যাজ এ কেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন? ফার্স্ট হচ্ছে একটা 12 lead ইসিজি করতে হবে। 12 lead ইসিজি করে যদি দেখা গেল ইসিজিতেই পাওয়া যেতে পারে, ইসিজি কি পাবো আমরা? অ্যাবসেন্স অফ পি ওয়েভ, আর হচ্ছে তোমার হলো ইররেগুলার পালসটা থাকবে। আর ইসিজি যদি আমরা করি, ইসিজিতে পাবো হচ্ছে পি ওয়েভ অ্যাবসেন্ট, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, আর গুলো হচ্ছে ইররেগুলার থাকবে। হ্যাঁ, তো এই হলো তোমার হচ্ছে রিগার্ডিং ইনভেস্টিগেশনস। আর এখন ব্যাকগ্রাউন্ড কজকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করতে হবে? থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে যে থাইরয়েড টক্সিকোসিস আছে কিনা, একটা ইকোকার্ডিওগ্রাম করতে হবে যে ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা। হ্যাঁ, তো কজ দেখে দেখে আমাদের স্পেসিফিক কজ আইডেন্টিফাই করার জন্য ইনভেস্টিগেশন গুলো করতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট। এট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টে আমাদের হচ্ছে 4টা মূলনীতি। হচ্ছে যে ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন whether the atrial fibrillation is paroxysmal, persistent, কি টাইপের সেটার উপর ডিপেন্ড করে। When atrial fibrillation complicates an acute illness such as chest infection, pulmonary embolism, treatment of the underlying disorder will often restore sinus rhythm. তাহলে আমাদের আন্ডারলাইং কজটাকে ট্রিটমেন্ট করলেই এটা ভালো হয়ে যাবে। তারপরেও আমাদের মূলনীতি থাকবে, এক নম্বর হচ্ছে কন্ট্রোল অফ হার্ট রেট। এট্রিয়াল ফিব্রিলেশনে যদি হার্ট রেট 100 এর উপরে থাকে তাহলে হার্ট রেটটাকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু ড্রাগ দিব, যেন এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে থাকুক কিন্তু হার্ট রেট যেন 100 এর উপরে না থাকে। হ্যাঁ, তাহলে হার্টের আমাদের পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকবে। দেন হচ্ছে রিস্টোর অ্যান্ড মেইনটেনেন্স অফ সাইনাস রিদম। সাইনাস রিদমটাকে রিস্টোর এবং মেইনটেইন করতে হবে। দেন হচ্ছে prevent recurrence of atrial fibrillation. Then হচ্ছে reduce the risk of thromboembolism. Thromboembolism রিস্কটাকে কমাই দিতে হবে। দেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনস। দেন হচ্ছে তোমার হচ্ছে কমপ্লিকেশনস না হয়। এই 4টা আমাদের মূলনীতি। একটা হচ্ছে কন্ট্রোল অফ হার্ট রেট, দেন হচ্ছে রিস্টোর অ্যান্ড মেইনটেনেন্স অফ সাইনাস রিদম, দেন হচ্ছে প্রিভেন্ট রিকারেন্স, দেন হচ্ছে তোমার রিডিউস দ্য রিস্ক অফ থ্রম্বোএম্বোলিজম, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, আর ট্রিটমেন্ট অফ দ্য কজ। যে কজ আছে সেই কজটাকে ট্রিটমেন্ট করতে হবে। Paroxysmal atrial fibrillation. Occasional attacks of atrial fibrillation that are well tolerated do not necessarily require treatment. Paroxysmalটাতে আমাদের সাধারণত বেশি ট্রিটমেন্ট লাগে না। বিটা ব্লকার্স আর নরমালি ইউজড অ্যাজ ফার্স্ট লাইন থেরাপি। বিটা ব্লকার দিলে তার হার্ট রেটটা কন্ট্রোল থাকে, এটাই ফার্স্ট লাইন অফ থেরাপি দেয়। আর paroxysmal তো আমরা বলছি যে একাই সাধারণত 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়। দেন হচ্ছে তোমার হলো
আর কোন ক্লাসের ড্রাগগুলো আমরা কোনটা ইউজ করতে পারি এটা আমরা ডিটেলস বলছি, এখানে ডিটেলস আর পড়ানোর অপশন নাই, এগুলো এত ডিটেলস লাগবে না তোমাদের। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে paroxysmal atrial fibrillation-এ আমরা কিছু ড্রাগ দিতে পারি, তার মধ্যে বিটা ব্লকার দিলেই বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টগুলো ভালো হয়ে যায়, এটা দরকার নাই। এরপর আসো persistent atrial fibrillation. There are two options for treating persistent atrial fibrillation. One is to attempt to restore and maintain sinus rhythm, and the second is to accept the presence of atrial fibrillation and try to control the heart rate. তাহলে আমাদের মাথায় থাকবে যে আমরা যদি এটাকে রিস্টোর নরমাল রিদম করতে পারি তাহলে তো ভালো, আর যদি তা না করতে পারি তাহলে অ্যাটলিস্ট যেন আমাদের হার্ট রেটটা কন্ট্রোল থাকে। With both options, prophylaxis against thromboembolism is required, এবং কমপ্লিকেশন যেন না হয় এজন্য আমরা স্পেশালি থ্রম্বোএমবোলিজম যেন না হয় এজন্য একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে রাখি। হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট শর্ট টার্ম বা লং টার্ম বেসিসে দিয়ে রাখি। তো রিদম কন্ট্রোলের জন্য, রিদম কন্ট্রোল দ্যাট ইজ হচ্ছে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে নরমাল সাইনাস রিদমে নেওয়ার জন্য আমরা কি কি ইউজ করতে পারি। অ্যান অ্যাটেম্প্ট টু রিস্টোর সাইনাস রিদম ইজ particularly appropriate if the arrhythmia causes troublesome symptoms and if there is a modifiable or treatable underlying cause. কিভাবে করতে পারি, একটা হলো ইলেকট্রিক্যাল ডিসি কার্ডিওভার্সন অথবা ফার্মাকোলজিক্যাল ওষুধ দিয়ে। তো স্টেবল পেশেন্ট যারা থাকে তাদেরকে আমরা ওষুধ দিতে থাকি, আর যারা হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে তাদেরকে আমরা ডিসি শক দিই। হ্যাঁ, তো যারা হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাদেরকে আমরা কি দিতে পারি, ওষুধের মধ্যে ইন্ট্রাভেনাস ফ্লেকাইনাইড ইউজ করতে পারি, ইন্ট্রাভেনাস অ্যামিওডারন ইউজ করতে পারি। হ্যাঁ, আর কনসিডারেশন শুড বি গিভেন টু প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট উইথ অ্যামিওডারন। এমনকি নর্মাল সাইনাস রিদমে আসার পরেও আমরা অ্যামিওডারনটা একটু লং টাইম কন্টিনিউ করি যেন আবার সে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ না করে। দেন হচ্ছে কনসিডারেশন শুড বি গিভেন টু ক্যাথেটার অ্যাবলেশন ইজ সামটাইমস ইউজড টু রেজিস্টার এন্ড মেইনটেইন সাইনাস রিদম। সামটাইমস আমরা হচ্ছে ওই সেই ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করে এনজিওগ্রামের মতো প্রসিডিউর করে ক্যাথেটার দিয়ে যে ফোকাস থেকে তার প্রবলেম সেখানে অ্যাবলেশন করে দিই। এগুলো হচ্ছে রেয়ার, বেশি করি না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যামিওডারন, ফ্লেকাইনাইড এই ওষুধগুলো দিয়ে রিদমটা নরমাল হয়ে যায় এবং নরমাল রিদম মেইনটেইন হয়। দেন হচ্ছে রেট কন্ট্রোল। আমরা একটু আগে বলছি যে রেট কন্ট্রোল করার জন্য আমরা ডিগক্সিন, বিটা ব্লকার এবং রেট লিমিটিং ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট হচ্ছে তোমার ভেরাপেমিল, ডিলটাজেম এগুলো ইউজ করতে পারি। In exceptional cases, poorly controlled and symptomatic atrial fibrillation can be treated by implanting a permanent pacemaker. অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ড্রাগ দিয়ে রেট কন্ট্রোল হচ্ছে না, তখন রেয়ার সিচুয়েশনে আমরা হচ্ছে পেসমেকারের হেল্প নিই। থ্রম্বোপ্রোফাইলেক্সিস। থ্রম্বোপ্রোফাইলেক্সিস হচ্ছে আমরা কি বললাম, ওয়ারফারিন আমরা আইএনআর চাই 2 থেকে 3 এর মধ্যে। এতে রিস্ক অফ ব্লিডিং, অনেক সময় আইএনআর বেশি বেড়ে গেলে রিস্ক অফ ব্লিডিং থাকে, তখন আবার ভিটামিন কে দিলে অ্যান্টিকোয়াগুলেশন ক্যান বি রিভার্স বাই অ্যাডমিনিস্ট্রিং ভিটামিন কে। আর সেফ ওষুধ হচ্ছে ফ্যাক্টর 10 ইনহিবিটর, রিভারক্সাবান, এপিক্সাবান, এন্ডোক্সাবান এগুলো দিলে হচ্ছে আমাদের রিস্ক অফ ব্লিডিংটা একটু কম থাকে। এটা হচ্ছে মোস্ট চয়েসেবল ড্রাগ। ঠিক আছে, তাহলে ওয়ারফারিন একটা অপশন আর রিভারক্সাবান একটা অপশন। ঠিক আছে, আজকের লেকচারের মেইন টপিক আমরা শেষ করে ফেললাম, তাই না? ওদিকে হার্ট ব্লক, এদিকে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, এখানে হলো আমরা পড়লাম হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর এরপরে যেগুলো আছে এগুলো আমরা আর বেশি পড়বো না, এমনি এগুলো থেকে বেশি একটা কোশ্চেন আসে না। একটা হলো সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, তাই না? এগুলো সম্পর্কে আমি দু একটা করে সেন্টেন্স বলি, শুনে নাও, এগুলো বেশি আমাদের পরীক্ষা লাগে না। এসভিটি হলো সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, হলো একটা ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া। এখানে হার্ট রেট সাধারণত হচ্ছে তোমার 150 উপরে থাকে, রেট ইজ 180 বিট পার মিনিট এখানে এইসিডি তে। আর এখানে পি ওয়েভ থাকবে এবং কমপ্লেক্স গুলো নরমাল কমপ্লেক্স হবে, ন্যারো কমপ্লেক্সই হবে। তো এটাকে বলা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পি ওয়েভটা তোমার হচ্ছে প্রপারলি থাকবে না। পি ওয়েভ যখন থাকবে তখন আমরা বলবো সাইনাস টেকিকার্ডিয়া, আর পি ওয়েভ যখন অ্যাবসেন্ট থাকবে তখন আমরা বলবো এটাকে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? সাইনাস টেকিকার্ডিয়াতে তোমার পি ওয়েভ থাকবে, আর সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াতে পি ওয়েভ থাকবে না, শুধু ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া থাকবে। তো এসবিটি তে হচ্ছে যেটা বললাম যে পি অ্যাবসেন্ট, কিউআরএস টা হবে ন্যারো, রিদম রেগুলার থাকবে, হার্ট রেট সাধারণত 150 থেকে 250 পর্যন্ত হতে পারে। এটার ম্যানেজমেন্টে বলা হচ্ছে যে তোমার হচ্ছে ভালসালভা ম্যানুভার করলে বা ক্যারোটিড সাইনাস মেসেজ করলে অনেক সময় একা একা ভালো হয়ে যেতে পারে। আর এছাড়া আমরা ড্রাগের মধ্যে কি ইউজ করতে পারি, আইভি অ্যাডিনোসিন অথবা ভেরাপামিল ইউজ করতে পারি।
আর ওরালি বিটা ব্লকার ফ্লেকানাইড ইউজ করা যেতে পারে। এতেই ভালো হয়ে যায়। যদি বারবার রিকারেন্ট হতে থাকে তখন আমরা ক্যাথেটার অ্যাবলেশন করি, এনজিওগ্রাম করে মতো প্রসিডিওর করে তোমার হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন করা যেতে পারে। আর হিমোডাইনামিক্যালি আনস্টেবল হলে তখন ডিসি শক দিতে হয়। এরপর আসো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াতে বলা হচ্ছে যে পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে আর কিউআরএক্সটা হবে ব্রড। তাহলে এসভিটি আর ভিটির মধ্যে ডিফারেন্স হলো ওখানে হচ্ছে ন্যারো কমপ্লেক্স হবে আর এখানে কমপ্লেক্সগুলো হবে ওয়াইড। এখানেও হার্ট রেট মোর দ্যান 140 টু 220 এর মধ্যে থাকবে। অকেশনালি ক্যাপচার বিট, ফিউশন বিট থাকবে, এগুলো তোমাদের একদম দরকার নেই। জাস্ট মাথায় রাখো এটা যে হার্ট রেটটা হবে রেগুলার থাকবে 150 এর বেশি হবে। যখন চিকন ন্যারো হবে তখন এটা এসভিটি, যেটা হচ্ছে বিনাইন টাইপের, আর ভিটি হলো এটা ম্যালিগন্যান্ট। এটা ম্যালিগন্যান্ট বলতে ফ্যাটাল। এটা বেশিক্ষণ ট্রিটমেন্ট না করলে এই পেশেন্টগুলো মারা যাবে। গতকাল যারা মেডিসিন ওয়ার্ডে তোমাদের সিনিয়র ইন্টার্নেরা আছে গতকাল দেখছে, গতকাল আমি ওয়ার্ডে রাউন্ড দিচ্ছিলাম, ওয়ার্ডে একটা ভিটির পেশেন্ট আসছে। হ্যাঁ, ঠিক এরকম একটা ইসিজি নিয়ে পেশেন্ট আসছিল। তো হচ্ছে হীরা ছিল। হীরাকে চিনো? তোমাদের সিনিয়র ব্যাচে যারা ইন্টার্নশিপ করতেছে এখন, হীরা ছিল গতকাল ওয়ার্ডে। ও দেখতে পাচ্ছে হীরা ছিল বা আরো ছিল। তো থিম হচ্ছে যে তোমার ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, পি ওয়েভ অ্যাবসেন্ট, কিউআরএসটা ব্রড থাকবে, রেটটা 100 এর উপরে হবে। তো এই পেশেন্টগুলোকে আমাদের কি ট্রিটমেন্ট দিতে হয়? ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার কজ লিখছে, এত বেশি পড়ার প্রয়োজন নাই। মেইনলি সবগুলোর ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মনে রাখবা, কার্ডিওমায়োপ্যাথি মনে রাখবা, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের সাথে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডিফারেন্স হলো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াটা ছিল হচ্ছে রেগুলার, আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হবে পুরো বিজয়ার একটা প্যাটার্ন, কোথাও মোটা, কোথাও চিকন, কোথাও ছোট, কোথাও বড়, মানে হার্ট একবার ক্যাওটিক একটা ইয়ে করতে যায়। পেশেন্টটা হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকবে, রেট থাকবে 300 টু 500 এর উপর। এখানে মেইন ট্রিটমেন্ট হলো ডিসি শক দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের অ্যারিথমিয়া, হার্ট ব্লক, পেসমেকার সম্পর্কে ডিটেলস একটা বড় টপিকস এবং ডিফিকাল্ট টপিকসকে যতটুকু ছোট এবং সংক্ষেপে পড়ানোর চেষ্টা করছি। আসলে তারপরেও একটু জটিল হয়তো হয়ে গেছে, কিন্তু টোটাল জিনিসটা থেকে যদি আমরা মনে রাখতে চাই বা পড়তে চাই, বাসায় আজকে কি করবো? সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার কজ কি, সাইনাস টেকিকার্ডিয়ার কজ কি, তোমার হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ কি, ক্লাসিফিকেশন কি, কমপ্লিকেশনস কি, ম্যানেজমেন্ট কি, এদিকে হচ্ছে তোমার হলো সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াটা কি, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া কি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কি, এই যে কয়েকটা কথা বললাম। আর হার্ট ব্লকের মধ্যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, স্পেশালি থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লকের ম্যানেজমেন্ট কি, ইসিজিটা কেমন, এটা এতটুকু জানলেই চলবে। ঠিক আছে? তোমরা কি আসো আমার সাথে নাকি? জি স্যার। আচ্ছা, যদি থেকে থাকো তাহলে আমি এখানে শেষ করতে যাচ্ছি। কোনো কোশ্চেন আছে তোমাদের? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, এখন মনে না পড়লে পরেও জিজ্ঞাসা করতে পারো। আর তবে আজকে যদি লেকচারটাকে বেশি ফলো না করে মেইনলি বই থেকে, বেসিক্যালি এগুলো হচ্ছে ইসিজি, অ্যারিথমিয়া হলো ইসিজি রিলেটেড পড়াশোনা। তো আব্দুল্লাহ স্যারের ইসিজি বইয়ে পাবা, আব্দুল্লাহ স্যারের ইসিজি বইটা খুলে ওখানে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। হ্যাঁ, এই 5টা টপিকস একবার ডিটেইলস করার দরকার নেই, জাস্ট ইসিজি গুলো দেখো, কজ দেখো, ট্রিটমেন্ট দেখো। হ্যাঁ, ঠিক আছে। আর পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসে, কমপ্লিট হার্ট ব্লক আসে, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আসে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আসে। এই 4টা আসে আমাদের পরীক্ষায়, তাই না? ভিটি, ভিএফ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কমপ্লিট হার্ট ব্লক, এই 4টা আমাদের পরীক্ষায় আসে ইসিজিতে। আর কোশ্চেন হিসেবে ধরা হয় হচ্ছে তোমার হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, একই কথা বারবার বলতেছি, শুধু এই জিনিসগুলোই পড়বা। হ্যাঁ, ঠিক আছে মামা? জি স্যার। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সাবধান থাকো, আর পড়াশোনা করতে থাকো। হয়তোবা আমাদের হেলথ মিনিস্টার তো গতদিন বলছে যে জানুয়ারি পর থেকে সব নর্মাল অ্যাক্টিভিটিস এডুকেশন সেক্টরে নাকি উনি চালু করবে। যদি সবকিছু সিচুয়েশন ভালো হয়, আশা করা যাচ্ছে যে জানুয়ারির পর থেকে হয়তোবা তোমাদের ক্লাসও শুরু হতে পারে, পরীক্ষাও হয়তোবা টাইমলি বলতে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমাদের আগের ব্যাচের পরীক্ষা তো শেষ হয়ে গেছে। আগের ব্যাচে যারা সাপ্লিমেন্টারিতে ছিল তাদের পরীক্ষা কয়েকদিন আগে হলো এই করোনা পরিস্থিতির মধ্যে। মনে হয় তোমাদেরটাও হয়তো বা মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যেতে পারে বলে আমার ধারণা, অবশ্য অফিসিয়াল কোনো ডিক্লারেশন নাই। তো ওইভাবে প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো সবাই। হ্যাঁ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।